জামাত ইসলামকে দেখাবো এই দেশের যারা শত্রু, যারা আসলেই ভয়ঙ্কর, তাদের মুখ এবং মুখোশ আপনাদের জেনে নেওয়া উচিত। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানাই। এই আচ্ছা, শব্দ শুনতে পাচ্ছেন, অনেকে বলছেন এটা একটু নিশ্চিত করবেন। এবং আকাশ যুক্ত হয়েছেন, তার কথা আমরা শুনবো। আকাশ মাইক্রোফোন মিউট করে রেখেছেন, আনমিউট করবেন যুক্ত হওয়ার পরে, মানে যখন আপনি স্ক্রিনে আসবেন। প্রিয় দর্শক, সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে প্রথম পর্ব, বাংলাদেশ সময় রাত 10টা প্রতি রবিবার এই পর্বটি আমরা শুরু করব এবং আপনারা যুক্ত হয়ে এখানে প্রশ্ন করতে পারেন। আপনাদের জিজ্ঞাসা আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। সারা সপ্তাহে আপনারা আমাদের বিভিন্ন ফেসবুক পেজের ভিডিওর নিচে কমেন্ট করেন। তাছাড়া ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনাদের অনেক কমেন্ট থাকে, অনেক জিজ্ঞাসা থাকে, ইমেলে অনেকে প্রশ্ন করেন। সুতরাং সেই সবগুলোর উত্তর একসাথে লাইভে দেয়া, মানে একই রকম প্রশ্ন অনেকেরই থাকে, তো সেটা আসলে ইতিবাচক হবে। তো এই আয়োজনে আপনারা যুক্ত হয়েছেন, আপনাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আপনারা পাশে আছেন এজন্য, এবং যারা দেখছেন তারা চাইলে শেয়ার করতে পারেন আপনাদের সমচিন্তার মানুষদের কাছে। যদি এটা পৌঁছায় তাহলে হয়তো আরো অনেকেই যুক্ত হয়ে দেখবেন, প্রশ্ন করবেন। ওকে, আমরা একে একে আমাদের অতিথিদের যুক্ত করি। তার প্রথমে আমরা একটা জিনিস দেখি, জামাত ইসলামী যে কত বড় মোনাফেক একটা দল, কত বড় বদমাশ দেখেন। এরা কিন্তু ছাত্রলীগের ব্যানারে থেকে মানুষের উপরে নির্যাতন চালিয়েছে। এই 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 নির্যাতনকারীকে একটু দেখুন, দেখুন, জয় বাংলা বলে নারীদেরকে পেটাচ্ছে। এবং এই পেটানো ব্যক্তির নাম মুসা মণ্ডল। অমর একুশে হল দেখতে পাচ্ছেন, ছাত্রলীগের সাবেক কৃষি সম্পাদক, অমর একুশে হল শিবিরের সাবেক সভাপতি। শিবিরের সভাপতি থাকা অবস্থায় সে এই কাজগুলো করেছে, এবং এদেরকে আওয়ামী লীগের ছাত্র সংগঠন যে ছাত্রলীগের বিভিন্ন পদ পদবি বিক্রি করেছে বদমাস, অসৎ, অর্থলোভী এই ছাত্রলীগ অন্যান্য নেতারা, কেন্দ্রীয় নেতারা। তো তারা এইভাবেই ছাত্রলীগে ঢুকে, এটা 2022 সালের ভিডিও, এইভাবেই মানুষের উপর নির্যাতন করেছে। এবার দেখেন তাদের আধ্যাত্মিক পিতারা কি বলে। এখানে দেখবেন একজন ব্যক্তি গান গাইছে, তার নাম সাদিক কায়েম, আমি যদি ভুল না করি, শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছে ডাকসুতে। ওরা সাদিক কায়েম না হলো ফাহাদ না ফরহাদ কি যেন নাম, এদের আবার নাম রাজাকারের বাচ্চাদের আবার। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এরকম গান বলে না? আপনার ইমান নেই, আপনি হজ করেন আর দরবেশের মতো দাড়ি রাখেন, আপনি একটা বেঈমান। কি হলো, এই ছেলেটাকে বেঈমান বললো আমির হামজা। আমির হামজা কে? আমির হামজা জামাত নেতা। তো এই হচ্ছে তাদের মুখ এবং মুখোশ। আমরা একে একে আমাদের অতিথিদের কাছে চলে যাই। আকাশ, আপনি আছেন? আপনি যদি একটু আনমিউট করে আপনার প্রশ্নটি রাখতেন। আকাশ, আপনার মাইক্রোফোনটি মিউট রয়েছে, আপনি স্ক্রিনে রয়েছেন, আপনি এবার আনমিউট করেছেন, কিন্তু আপনার কোনো কণ্ঠ শুনতে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্ন। হ্যাঁ আসাদ ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো আমার আমার যেটা প্রশ্ন হচ্ছে আসাদ ভাই, বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা যারা এই যে বাঙালি নিজেদের বলি, সো আমরা কি জাতিসত্তা হিসেবে পৃথিবীর অন্যতম নিকৃষ্ট জাতি বলে আমার কাছে মনে হয়। কারণ আপনি দেখেছেন কিনা, কিছুদিন আগে একটা মানে কুকুরকে বস্তাবন্দি করে, মানে 8টা কুকুর ছানাকে এই আমরা মানে আমাদেরই কোনো একজন হত্যা করেছে। হ্যাঁ, কোন একজন মহিলা। সো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছেন, অনেক জায়গায় আপনি থেকেছেন, দেখেছেন, তো এদের মতো নিকৃষ্ট এবং মানে একটা গালি দিতে তো আমি দিলাম না আর কি, সো এই জাতি আপনি দ্বিতীয়টা দেখেন। আমরা অনেকে গর্ব করে বলে যে আমরা বাঙালি, আমরা গর্বিত, এখানে গর্ব করার কোনো বিষয় আছে কি, এটা জানতে চাই আপনার কাছে। অনেক ধন্যবাদ। আমি পৃথিবীতে যে কটা জাতিগোষ্ঠী দেখেছি, আমার দেখার সুযোগ হয়েছে, তাদের মধ্যে বাঙালিরা সবচেয়ে ছ্যাঁচড়া এবং সব দিক থেকেই খুবই নেতিবাচক পর্যায়ে রয়েছে বলে আমার মনে হয়। আমি নিজেকে বাঙালি বলি না, কারণ বাংলাদেশের বাঙালিরা পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন চালায় বাঙালি আর অবাঙালির প্রশ্নে। পাহাড়িদেরকে বলে নাকুচা উচা, চুংচাং, এরকম শব্দ ব্যবহার করে। এবং এই উগ্র জাতীয়তাবাদের কারণে আমি নিজেকে বাঙালি বলি না, আমি বাংলা ভাষী। এবং আমাদের এই ভিন্ন জাতিসত্তার মানুষদের উপরে নির্যাতন নিপীড়ন বাঙালি করবে, এটাও আমার আসলে আমি বিশ্বাস করতে পারি না। কারণ এই
বাংলা ভাষার জন্য ৫২ ভাষা আন্দোলন সম্পর্কে আমরা জানি, আমাদের সেই শহীদদের আত্মত্যাগ সম্পর্কে আমরা জানি। যেই ভাষা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছিল, আমরা সেই ভাষা রক্ষার জন্য জীবন দিয়েছি। সেই জাতিগোষ্ঠী আদিবাসীদের সংজ্ঞা জানে না। আদিবাসী মানে হচ্ছে তাদের কাছে আদিবাসিন্দা। আদিবাসীর মানেটাই জানে না এবং ঘৃণা করে এবং নির্যাতন নিপীড়ন চালায়। তো সেই জাতিগোষ্ঠীর আমি একজন নই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আকাশ। আমি লজ্জিত যে আমি একটা সময় নিজেকে বাঙালি বলতাম। আকাশ বের হয়ে গেছেন। আমাদের সাথে আম আ সিফাতুল্লাহ নামে একজন ঢুকেছেন। সিফাতুল্লাহ, আপনি কি শুনতে পাচ্ছেন? সিফাতুল্লাহ ভাই, আপনার মাইক্রোফোনটি মিউট করা। আপনি যদি একটু আনমিউট করতেন, তাহলে আমরা আপনার কথা শুনতে পারতাম। সিফাতুল্লাহ, আপনাকে শুনতে পাচ্ছি না, দুঃখিত। আমরা অন্য আরেকজনের কাছে যাই। উম নবী নামের একজন আছেন। নবী এই নামের আপনি যিনি যুক্ত হয়েছেন, নবী মোহাম্মদ, আচ্ছা। আ আপনি বলুন আপনার প্রশ্ন। আসাদ ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চয়ই? ভাই আমি আপনার বিগ ফ্যান, বুঝছেন? তো আমার একটা কোশ্চেন হচ্ছে যে এই যে বাংলাদেশে বুঝছেন বর্তমানে ধর্মটাকে যে অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষ তার নিজের স্বার্থ হাসিল করতেছে। তো আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন তো অনেক খুশি হইতাম। অনেক ধন্যবাদ। ধর্মকে ব্যবহার করে বোকা মানুষকে বিভ্রান্ত করা যায় এবং বিভ্রান্ত যারা করে তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এবং এই ধর্ম ব্যবসায়ীদের উপদ্রবে আমাদের বাংলাদেশের আসলে মানুষজন যারা যেখানেই আছেন অনেক আসলেই কষ্টে আছেন। তো এটা আসলে আমরা মিলেমিশে এই সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দমন করতে হবে। আমরা যার জায়গা থেকে, গ্রামে, পাড়া, মহল্লা থেকে আসলে এই ভণ্ডদের প্রতিবাদ করতে হবে। তাহলেই পরে এরা, মানে যদি চাহিদা থাকে তাহলে তো যোগান থাকবেই। তো চাহিদাটা বন্ধ করতে হবে। নবী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী অতিথির কাছে সিফাতুল্লাহ, আপনি মাইক্রোফোনটি আনমিউট করে যদি আপনার প্রশ্নটি রাখতেন। সিফাত, আপনি মাইক্রোফোন আনমিউট করছেন না। এখন পর্যন্ত আমি আপনাকে দেখতে পাচ্ছি মাইক্রোফোনটি আপনার এখনো মিউট রয়েছে। তো কিছু করার নেই। আ বিপ্লব, আপনি আছেন? বিপ্লব, আপনার প্রশ্নটি যদি রাখতেন। আসাদ ভাই ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ভাই আমার একটা প্রশ্ন, এই যে আপনার বাংলাদেশের মিডিয়াগুলো এখন দেখা যায় রাজাকারের পক্ষে। এগুলা নিয়ে একটা ভিডিও বানান আপনি। আপনার ভিডিও আমি সবগুলা দেখি। অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আমি চেষ্টা করব। ভালো থাকবেন। কেমন? ওকে। জি। বিপ্লব ছিলেন আমাদের সাথে। আমি কিছু কমেন্ট পড়ি। আম তুফান মণ্ডল তিনি লিখেছেন যে, "দাদা, মুসলমান পুরুষ জান্নাতে গেলে ৭২ হুর পায়। মেয়েরাও কি জান্নাতে ৭২ পুরুষ পাবে?" না, মেয়েরা পাবে না। এমন কোনো ব্যাখ্যা নেই আমি যতদূর জানি। আম নুরুল কবির লিখেছেন, "তুর নাম থেকে নূর মুছে ফেলবি।" আম ভাই নুরুল কবির, নূর ইসলাম আসার আগেও এই শব্দটি ছিল। আ নূর হচ্ছে যে আপনি ধরতে পারেন এটা একটা এক প্রকার খুব আলো যেটা তীব্র নয় আরকি। এটা চাঁদের আলো বলতে পারেন। তো এটা একটা শব্দ। তো এই শব্দ বা কারুর কাপড়, দাড়ি বা মুখ অবয়ব এগুলো কারোর ট্রেডমার্ক হয় না। তো আমি মুসলমান নই, কিন্তু আ এই নামটি আমাকে বদলাতে হবে, ইসলামের কোনো কারণ আমার নামের ভেতরে নেই। আসাদুজ্জামান নূর আমার নাম। অর্থাৎ এই এরা বা এই সময়ের আ একজন সিংহ বোঝায়, যেই সিংহের পেছনে মানে জ্যোতি বের হয় আরকি। এটা একটা মানে আ নাম তো নামই, তাই না? তো এখানে আসলে ইসলামের ছিটাফোঁটা নাই। আর থাকলে আমি অবশ্যই আ রাখতাম অথবা রাখতাম না। আ যাই হোক, এরপরে আমরা আরো অতিথিদের কাছে যাই। বিদ্যুৎ, আপনি আছেন? বিদ্যুৎ, আপনাকে দেখতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাই। আসাদ ভাই ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি ভারত থেকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি আপনার প্রোগ্রাম নিয়মিত দেখি। অনেক খুব ধন্যবাদ। ভালোও লাগে। আ আমি বিশেষ করে বাংলাদেশের নাটক খুব দেখি। আচ্ছা, ধন্যবাদ। বাংলাদেশের নাটক খুব দেখি আর নাটকগুলো কিন্তু খুব সুন্দর। আমি আচ্ছা। আপনার এই অনুষ্ঠান দেখে ভাবি যে বাংলাদেশের নাটক যে এত সুন্দর হয়, সেখানকার মানুষজন এরকম কি করে হতে পারে?
দেখুন বিদ্যুৎ দা সবাই তো আর খারাপ না। খারাপ মানুষ বেশি দেখা যায়। আমরা দুঃখিত যে আমরা সমাজে এখনো অনেকটা পিছিয়ে আছি। নানান আমাদের বাধ্যবাধকতা আছে, এগুলো আমরা কাটানোর চেষ্টা করছি। এত সুন্দর নাটক কি বলবো আপনাকে, বাংলাদেশে আমি প্রচুর নাটক দেখি। এত সুন্দর নাটক, এত সুন্দর মানে কি বলে বোঝাতে পারবে না। এত সিম্প্যাথেটিক্যাল নাটক, সেই দেশে এরকম মানে ভয়াবহ এরকম হয় কি করে, সেটাই আমি ভাবিছি। সেটাই। অনেক ভালো থাকবেন। আপনার মতামতের জন্য ধন্যবাদ বিদ্যুৎ দা। ভালো থাকবেন। আসলেই ধন্যবাদ। বাংলাদেশের মানুষ হিসাবে আপনাকে স্বাগত জানাই আপনার এই মতামতের জন্য। আ ইউনুসের পতন চাই নামে একজন যুক্ত হয়েছেন। ইউনুসের পতন চাই, আপনি আছেন আমাদের সাথে। আপনার প্রশ্ন, জিজ্ঞাসা, মন্তব্য যদি আপনি জানাতে চান, জানাতে পারেন। ইউনুসের পতন চাই, আপনি কিন্তু মাইক্রোফোনটি মিউট করে রেখেছেন। এখন পর্যন্ত আপনার মাইক্রোফোনটি আ আনমিউট হয়নি। আপনি একটু আনমিউট করে নিয়েন। আমরা কুন্তল, আপনি আছেন। কুন্তল ঘোষ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একদম। বলুন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শুনতে আসাদ, পাচ্ছি। তুমি আমার চেয়ে বয়সে ছোট হওয়ার পরে তুমি বলে সম্বোধন করছি প্রথমত। আপনি তুমি বলে আমি সম্বোধন তোমার করুন, ভিডিও অবশ্যই। গুলো দেখি, তুমি প্রচন্ড লজিক্যাল আর রেশনাল কথাবার্তা বলবে, আমি সত্যি খুবই লাইক করি তোমাকে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, কয়েকটা জায়গায় তুমি যখন ভারতকে নিন্দা বা সমালোচনা করো, মানে দূর সবকিছু ইমোশনালি ড্রিভেন না হয়ে, যখন ইমোশনালি ড্রিভেন হয়ে তুমি করো, তখন আমি এগুলো বুঝতে পারি না। আমি এই সেন্স অফ ম্যাচুরিটিটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করি। আমি একটু প্রলম কথা বলবো তোমার সাথে। আমি অনেকদিন ধরে তোমার সাথে যোগাযোগ করতে চাইছিলাম। আমি শেখ ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, আর মুফতি মাসুদের ব্যাপারে আমি কনসার্ন। আমি এখন ফিনল্যান্ডে আছি, তো আমি এই জানুয়ারি মাসে যাব। আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো, ওনার কি কি সুযোগ সুবিধা করা যেতে পারে আমি দেখবো। আমি চেষ্টা করব, আমার যেহেতু আমার বাড়ি আছে, আমি পশ্চিমবঙ্গের নিবাসী, তো আমি অবশ্যই ওনাকে আমি অফার করেছি যেতে আমার বাড়িতে উনি থাকতে পারেন উইদাউট কোনো ডাউট। তো আমি তোমাকে কয়েকটা ক্রিটিক্যাল কোশ্চেন করতে চাই, যেটা একটু সভ্যতাগত ব্যাপারে, ঠিক আছে? তো কিছু ক্রিটিক্যাল কোশ্চেন এবং বঙ্গবন্ধুর ব্যাপারেও আমি করতে চাই। আমি একটা কথা বলছি, যখন এই দেশটা ভাঙা হলো, তিন টুকরো করা হলো, ভারত আর পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ধর্মের নামে। বঙ্গভঙ্গ তো একবার হয়েছিল, 1905 সালে হয়েছিল। তারপরে আমরা সেটাকে ডিনাই করেছিলাম। তবে 1947 সালে কি হলো যে আমরা করতে পারলাম না? তার ফলপ্রসূ আমি বলতে ফলপ্রসূ কি হলো, একটা কমিউনাল একটা প্রবলেম কিন্তু স্টার্ট হয়ে গেল, যেটা আজ অব্দি বিদ্যমান আর আগামী দিনেও থাকবে। যখন দেশ ধর্মের লাইনে তৈরি হলো, যে কেউ দেশে থাকুক, আমাদের দেশে হুম। আমরা মুসলিম লীগকে দোষারোপ করি, তোমাদের দেশে হয়তো ভারতকে করো। আমি দেখেছি বাংলাদেশের সাথে কথা বলেছি, আমি দেখেছি বাংলাদেশি পাকিস্তানিদের মধ্যে কথা বলে দেখেছি, বাংলাদেশিদের মধ্যে ভারত বিদ্বেষ যেভাবে ইনগ্রেন্ড হয়ে আছে, আমি দেখে অবাক হয়ে গেছি। আমি যখন ওই বিদেশে এসেছি, আমি ভেবেছি নিজের ভাষার লোক পেয়েছি, কত ভালো ভাবে মিশেছি, কিন্তু তাদের ভেতরে যে ঘৃণাগুলো ইনগ্রেন্ড হয়ে আছে, এটা দেখে আমি খুব অবাক হয়েছি, খুব আশ্চর্য হয়েছি। তারপরেও আমি আমি দেখছি পড়াশোনা করতে এসে, কিন্তু তার মধ্যেও ঘৃণাটা ইনগ্রেন্ড আছে। তারপরে এ এ তারপরে তো আমি যে এই জিনিসটা বুঝে পাই না, যদি দেশটা ভাগ হলো আর 71 সালে তোমরা যখন বুঝে গেলে যে এই ধর্মের নামে দেশ বা কোনো কিছু ঠিক নয়, তাহলে 1971-এর যুদ্ধটা, মুক্তিযুদ্ধটা হলো, এটাতে তো ভারতও একটা সেকুলার রাষ্ট্র ছিল, তাহলে ভারতের সাথে কেন বিলয় হওয়ার যুদ্ধ হলো না? দুটো বঙ্গ ইউনাইটেড হওয়ার যুদ্ধ হলো না কেন? যদি ভারত আর বাংলাদেশ যে দেশটা তৈরি হলো একই আইডিওলজি ছিল, তাহলে 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 পরে তো কমিউনাল টেনশন রয়ে গেছে, আজকেও ভারত বিদ্বেষ রয়ে গেছে। অনেক যে ধন্যবাদ। যে জি। তো আমি আমি বলতে দাও একটু। আমি একটু, তার মানে কি এটা কি মোনাফিকের রাজনীতি ছিল না, যে আমি আলাদা একটা দেশ ক্রিয়েট করে আইডেন্টিটি করলাম, কিন্তু ওই পার বাংলারও মানুষ তো, বাঙালিরাও আছে যারা ভারতীয় আদর্শকে মেনে নিয়েছে। ভারতীয় আদর্শ তো কোনো ধর্মের বেসিসে নয়। হ্যাঁ, হিন্দুরা মেজরিটি আছে, যেহেতু আমরা সিভিলাইজেশনটা আমাদের এইরকম ছিল। এই কথাটাই জি। আমি জানতে চাই, যে কেন এই বিদ্বেষটা কেন? কি করে শেষ হতে পারে? কেন? সে কি করে শেষ আমি হতে পারে? হ্যাঁ।
অনেক আর আমি ধন্যবাদ। এটা বলতে চাই, যদি তোমার কোনো সুযোগ সুবিধা দরকার হয় ভারতবর্ষে, আমি আছি, প্লিজ নির্দ্বিধায় আমার সাথে আপনার যোগাযোগ করো। আপনার এই মহানুভবতার জন্য ধন্যবাদ, এবং আমি কয়েকটা জিনিস পরিষ্কার করি। ভারতীয়দের নিয়ে আমি অনেকগুলো কমেন্ট করেছি, ব্যাপারটা ওরকম না। যে দেবতা যে ফুলে তুষ্ট হয়। আপনি আমার সাথে অসাধারণ সুন্দর ব্যবহার করেছেন। আমি আপনার প্রতি পুরো শ্রদ্ধা রেখে কথা বলবো। আর যখন মানুষ বিপদে পড়ে, সেই বিপদের সময় যখন এসে মানুষ প্রহসন দেখায়, তিরস্কার করে, তখন আসলে মন মেজাজ ঠিক রাখা যায় না। হ্যাঁ, আমি অ্যাক্টিভিস্ট, কিন্তু দিন শেষে আমি মানুষ, রক্ত মাংসের মানুষ। আমার ব্যক্তি জীবন আছে, শ্রম, সবকিছু। আপনি ফিনল্যান্ড আছেন, পশ্চিমের একটা দেশে সার্ভাইভ করাটা কতটা কঠিন সবই বুঝতে পারেন। অ্যাক্টিভিজম করি নিজের মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা থেকে। এখন মাসুদ সাহেবকে অ্যারেস্টের পরে আম কলকাতায় যে আচরণ আমি দেখেছি, বিশেষ করে সতীর্থদের মধ্য থেকে, সেটা আমাকে খুবই হতাশ করেছে। আমি পুরো ভারতবাসীকে বকাঝকা করি নাই। এটা হয়েছে কিছু নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট উত্তর। এইখানে অনেকে যুক্ত হয়ে অনেক ধরনের প্রশ্ন করবেন। সেই প্রশ্ন অনুযায়ী উত্তর হয়। আমার আসলে ইন জেনারেল ভারতীয়দের উপরে কোনো ক্ষোভ বিদ্বেষ নাই, থাকার কোনো কারণই নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, আমি অন্ততপক্ষে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের খুবই ভালো একটা রাষ্ট্র প্রতিবেশী। এই জায়গায় অন্য যদি চায়না হতো বা যদি পাকিস্তান হতো, তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না আমরা কোন অবস্থায় থাকতাম। আফগানিস্তান হলেও তো ভারত মানে হিন্দু মেজরিটি হোক আর যাই হোক, ভারত আমাদের জন্য নিরাপদ। এখন এই বাস্তব জিনিসটা যারা বুঝতে পারে না, তারা যারা বিদ্বেষ দেখায়, তাদের কারণ কি, বিদ্বেষের উৎপত্তি কোথায়, তাদেরকে প্রশ্ন করুন যে কেন বিদ্বেষ, তারা বলতে পারবে না। কেন বিদ্বেষ তারা জানে না। ধর্মকেন্দ্রিক ঘৃণা করা, এটা হয় কি, এটা হচ্ছে মূর্খামি থেকে। আর আমি যদি, আপনি একজন ভারতীয়, আমি একজন ভারতীয়, বৃহত্তর ভারতীয়। তো আপনি যদি দ্বন্দ্ব না করি, তাহলে একজন হোয়াইটের পক্ষে বা একজন আমেরিকানের পক্ষে এসে দ্বন্দ্ব লাগানো সম্ভব না। আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে ভাঙন, এই ভাঙনের ক্ষেত্রে অনেক কিছু দায়ী। এই ধর্মীয় সন্ত্রাসীদের আগমন, মানে ডাকাতদের আগমন তো আছেই, সে সাথে এখানে বিভিন্ন কাস্ট সো কল্ড, এগুলো আমাদের অনেক ভেঙেছে আমাদেরকে। আমি যদি শুধু লালনকে দিয়ে উদাহরণটা দিই, যে এই যে চলে যাওয়া, তাকে আর গ্রহণ না করা, তরবারি এসে রাতে কাউকে কনভার্ট করে ফেলেছে, সকালে ওই 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 সমাজেরই লোক তাকে আর গ্রহণ করছে না। এগুলো দুঃখজনক বিষয়, অনেক ডিটেলে। আর যেহেতু এটা ভাগ হয়ে গেছে, এটার দুই বাংলা এক করার সুযোগ তেমন একটা নেই। আর আমার মনে হয় যে এটা খুব জটিল রাজনৈতিক পরিস্থিতি, এক করার দরকার নেই। অন্ততপক্ষে শান্তিপূর্ণ সহাবস্থান হলেই আমরা সবাই ভালো থাকবো। নেপালে আপনি যখন একজন ভারতীয় হিসেবে নেপাল বেড়াতে যান, আপনার তো পাসপোর্ট ভিসা কিছুই লাগে না। অনেক জায়গায় হয়তো আইডি কার্ডটা দেখালে লাগতে পারে বর্ডারে। তো বাংলাদেশের সাথে ভারতেরও তো এরকম সম্পর্ক হতে পারতো, কিন্তু হতে পারছে না। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশিদের একদম তাই। ব্যর্থতা, আমাদের সীমাবদ্ধতা। তো আমরা যদি এখানে সন্ত্রাস কমাতে পারি, আমরা যদি ধর্মীয় উন্মাদনা কমাতে পারি, অকারণে বিদ্বেষ কমাতে পারি, তাহলে পরে নেপালিরা কি ভারতীয়দের খুব আপন যে ভাবে, আমি বলবো না। আমি নেপাল অনেকদিন ছিলাম, আমি দেখেছি ভারতীয়দের ব্যাপারে তাদের হিংসা আছে, কিন্তু শ্রদ্ধার জায়গাটুকু আছে, বিশ্বাসের জায়গাটুকু আছে, ভারতের ক্ষতি না করার যে মানসিকতা, সেটাও আছে। যে কারণে অসংখ্য নেপালিরা এসে ভারতে চাকরি বাকরি করছেন, বাড়িঘর কিনে থাকছেন। অসংখ্য ইন্ডিয়ানরা নেপালে গিয়ে ব্যবসা বাণিজ্য করছেন। কোনো কারোর কোনো দরকার নেই, সনদের দরকার পড়ে না। আমাদের ভিসা নিতে 2 বছর লেগে যায়। তো এই জায়গাগুলো, জটিলতাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো বলে আশা করি। কুন্তল ঘোষ, আপনাকে ধন্যবাদ এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য। ঠিক আমি আছে, একটু ধন্যবাদ। অনেক এইরকম ভালো থাকবেন। লাইভ সরি, এটা একটু কেটে গেল কি কারণে? আচ্ছা, আমরা একে একে পরবর্তী আমাদের ইয়ের কাছে যাই, গেস্টের কাছে। রবার্ট, আপনি আছেন। রবার্ট, আপনার সাউন্ড খুবই লো। এখন বোঝা যায়? মোটামুটি বোঝা যায়, আপনি যদি সংক্ষেপে একটু আপনার প্রশ্নটি রাখেন। আমি জানতে চাইছিলাম যে বাংলাদেশে যে জামায়াতের যে হিন্দু প্রার্থী নিয়ে যে ইয়েটা চলছে, উন্মাদনা, তার ভবিষ্যৎ কি হইতে পারে? দেখেন, দালালদের ভবিষ্যৎ যা হয় তাই হবে। এই আহ, আহ, জামাত ইসলামী তো চিহ্নিত দালাল। মানে ওরা ব্রিটিশদের দালালি রাইট। করেছে, ওরা পাকিস্তানের দালালি করেছে। মানে জামাতের জন্মই হচ্ছে দালালি করার জন্য। এবং সেই দালালের ঘরের দালাল হচ্ছে যে হিন্দু ব্যক্তিকে নিয়ে আপনি বলছেন, আলোচনায় আছে, নমিনেশন পেয়েছেন। এরা হচ্ছে যে মানে কি বলবো, এরা সমাজের আবর্জনা। এদের নিয়ে আসলে কথা বাড়ানো, আবার একটা 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 ওই যে ব্যারিস্টার শাহরিয়ার কবির নামের এক এক মানে এইগুলো নিয়ে কথা বলাটাই আমার মনে হয় যে আমাদের সময়ের অপচয়। তারা সময়ের প্রয়োজনে হারিয়ে যাবে। চামচিকা গাতায় আচ্ছা, পড়লে, মানে কি বলে, হাতি গাতায় পড়লে চামচিকা লাথি মারে, এরকম অবস্থা। জামাতের অবস্থা হচ্ছে তাই, চামচিকা ওরা এখন লাফালাফি আচ্ছা, করছে। না, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলাদেশের মেজরিটি মানুষ মুসলমান, কিন্তু তারা দেশে অনেক মানুষই আছে যারা শরিয়া আইন চায় না।
হুম। এই জিনিস এটা দ্বিচারি জানা। না, বেশিরভাগ মানুষ শরিয়া আইন চায় না। কারণ শরিয়া আইন তো প্র্যাকটিক্যাল না। এখন ধর্মর জায়গা, ধর্মে বিশ্বাসী অনেক মানুষ থাকবেন। কিন্তু শরিয়া আইনের পক্ষে বাংলাদেশে বেশিরভাগ মানুষ নেই, মানে বিপক্ষে আছেন। সুতরাং শরিয়া-ফরিয়া বাংলাদেশে কখনো হবে না। আরো একটা বিষয় হচ্ছে যে দেখেন, শরিয়া যদি হয় আমেরিকা চাইবে শরিয়া করতে, করে যেন আমাদের আফগানিস্তান বানাইতে পারে। সেইরকম একটা ধান্দা হইতে পারে। কিন্তু মানুষ শরিয়া চাইবে এটা আমি কখনোই বিশ্বাস করি না। বাংলাদেশে এটা হতেই পারে না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভালো থাকবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। রবার্ট ছিলেন। আচ্ছা, যারা গেস্টরা যুক্ত হচ্ছেন, কথা শেষ হয়ে গেলে আপনারা বের হয়ে গেলে ভালো হয়। আপনারা মানে ইউটিউব, ফেসবুক থেকে দেখলে ভালো হয়। মানবতার জয়, আপনি আছেন? আপনার প্রশ্নটি। জি, কেমন আছেন আসাদ? জি, আমি ভালো আছি ভাই। কোন একটা কারণে আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আ ওকে, আমরা অন্য অতিথির কাছে যাই। মানবতার জয় তিনি যুক্ত হয়েছিলেন কিন্তু আমি তাকে আর শুনতে পাই নাই। আ অজ্ঞাত, আপনি আছেন। অজ্ঞাত, আপনার প্রশ্নটি যদি রাখতেন। নমস্কার আসাদ নূর। আমার নমস্কার। দুটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি একটু ফিলোসফিক্যাল, পরের প্রশ্নটা একটা রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সংক্রান্ত। তো আপনার প্রথমে আমি সাউন্ড আপনার কথা কেটে যাচ্ছে কোন একটা কারণে। আপনি অন্য কোনো ডিভাইস থেকে যুক্ত হলে ভালো হতো। আমি একবার দুঃখিত। এখন শোনা যায়? অর্ধেক কথা শুনতে পাই, অর্ধেক পাই না। আমি দুঃখিত। আপনি একটু ডিভাইসটা যদি বদলাতেন। দুঃখিত। আমি দুঃখিত দর্শক, আপনারা আচ্ছা, আমাদের সাথে আছেন জি। আপনি যদি আপনার প্রশ্নটি রাখতেন। জি, আপনাকে শুনতে পাইনি। আমি দুঃখিত। আমরা অন্য অতিথির কাছে যেতে হবে। আমাদের সাথে রয়েছেন আ কানকাটা মজিদ। ইন্টারেস্টিং নেম। কানকাটা মজিদ, আপনি আছেন? আপনার প্রশ্নটি যদি রাখতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধকে নিয়ে দেশে যে ছেলে খেলা হচ্ছে, বর্তমান অবস্থায় আমাদের কি করা উচিত? যারা ছেলেখেলা করছে, যারা মুক্তিযুদ্ধকে নিয়ে বিভিন্ন রসিকতা, বিদ্বেষ ছড়াচ্ছে, এরা সংখ্যায় খুব কম। মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ অর্জন আমাদের। তো এই দেশের মানুষ এতটা অকৃতজ্ঞ না যে মুক্তিযুদ্ধকে মুছে ফেলবে। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের, আমরা যারা সত্যের পক্ষের, আমরা যারা সুস্থ চিন্তা করতে চাই, আমরা যারা মানবিক মানুষজন, তাদের উচিত এগিয়ে আসা। এবং আমরা সবাই যদি একটু ভোকাল হই যার জায়গা থেকে, তাহলে এরা পালানোর পথ পাবে না। এটা আমার মনে হয়। ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আচ্ছা, আমাদের দেবরঞ্জন বড়ুয়া, আপনি আছেন? দেবরঞ্জন বড়ুয়া, আপনাকে স্বাগত জানাই। আপনার প্রশ্নটি যদি আমাদেরকে রাখতেন। নমস্কার আসাদ, আমার শোনা হচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আপনাকে আমি অনেকদিন ধরেই দেখি, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। আপনাকে এই গতকালই আপনি একটা ইমেল করেছিলাম যে মুস্তাফা কামাল আতাতুর্ক আর বঙ্গবন্ধু সম্বন্ধে। এই বঙ্গবন্ধু বাঙালি মুসলমানদের, আতাতুর্ক যেমন টার্কিশ মুসলমানদের একটা ডেভেলপ করতে পেরেছিলেন, ওরকম করতে পারেননি কেন? বঙ্গবন্ধু পারেননি কারণ বঙ্গবন্ধুকে সেই সময়টা আমরা দিই নাই। আমরা সেই সময়টা দেওয়ার আগে তাকে সপরিবারে হত্যা করেছি। একটা যুদ্ধ-বিধ্বস্ত দেশের পরিবর্তন আসতে সময় লাগে। তো এটা আমাদের ব্যর্থতা, যে কারণে আমরা পিছিয়ে গেছি। আর টার্কিশ মুসলিমরা এত প্রগতিশীল হতে পেরেছে, কিন্তু আমরা এটা হতে পারি যে বাঙালি মুসলমানরা হতে পারেন। আর যদি বাঙালি মুসলমানরা হতে পারতো, যেমন বাঙালি হিন্দুরা হতে পেরেছে রাজা রামমোহন রায়ের জন্য, দেখবেন যত অবাঙালি হিন্দুরা আছে তাদের থেকে সব থেকে বেশি প্রগতিশীল হতে পেরেছে। সেই জন্য দেখবেন অবাঙালি হিন্দুরা অপছন্দ করে বাঙালি হিন্দুদের। বাঙালি হিন্দুদের হিন্দুই মনে করেন। বাঙালি মুসলমানরা তখনই আপনি যা অন্য কয়েকটা দেশের সাথে তুলনা করতে পারেন, সেই অভূতপূর্ব পরিবর্তন হবে যদি জামাত ইসলাম বা অন্য কোনো ইসলামিক দল ক্ষমতায় আসে। তাহলে মানুষ বুঝবে যে ইসলামিক উন্মাদনা, আমি ধর্ম নিয়ে কোনো কিছুই বলছি না। আমি বলছি যে এই যে ধ্বজাধারী যারা, পতাকাবাহী, কেউ ইসলামিক হোক বা যেকোনো ধর্মকেন্দ্রিক পতাকাবাহী ক্রিশ্চিয়ানিটির ভয়াবহতা আমরা দেখেছি। তো এগুলো হচ্ছে এই সমাজের জন্য প্র্যাকটিক্যাল না। তো যখন এরা আসবে,
আপনি দাড়ি রাখেন নাই কেন ধরে আপনাকে পেটাবে, নারীদেরকে স্বাভাবিক কাপড়-চোপড় পরাকে অশ্লীল বলে পেটাবে। প্রতিদিন যখন এগুলো করবে, জামাত ইসলাম তো অলরেডি বলা শুরু করেছে, ভোট না দিলে জিহ্বা ছিঁড়ে ফেলবে, এই ধরনের কথাবার্তা। এগুলো আসলে একবার তাদের ক্ষমতায়ন দরকার। তারা যে কি জিনিস এটা এটা যখন মানুষ বুঝবে, তখন এই সকল বেড়াজাল ভেঙে ফেলবে। এটা আমার ধারণা। হ্যাঁ, হ্যাঁ। বলছি আরেকটা কথা বলতে অনেক চাই, সময় হবে একটু সময় পাওয়া হ্যাঁ, বলুন। একটু সংক্ষেপে বলে- সংক্ষেপে বললে ভালো হয়। আপনার সাউন্ড কেটে নিশ্চয়ই, যাচ্ছে। তো নিশ্চয়ই 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 শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, বলছি বাঙালি মুসলমানরা কেন বুঝতে চায় না যে তারা আগে বাঙালি, এটা কেন বুঝতে চাইছে না? আপনি যদি আরব মুসলমানদের দেখেন, আরব মুসলমানরা আগে কিন্তু, এখন বর্তমানে আরব বলে, কুর্দি মুসলমানরা কিন্তু কুর্দি বলে, পার্সিয়ান মুসলমানরা পার্সিয়ান বলে, কিন্তু বাঙালি মুসলমানদের বাঙালি হওয়ার জন্যই কিন্তু ওদেরকে এটা মুসলমান বলে মনে করা হয় না। যেমন আমি বললাম যে এটার কারণ হিন্দুদেরও আমার মনে এরকম ব্যাপারটা হয়। জি। অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ আমার কাছে মনে হয় যে বাঙালি মুসলমানরা একদম শেষের দিকে এসে কনভার্ট হয়েছে। আর কনভার্ট শেষের দিকে হলে শরীরের মধ্যে একটু জোশ বেশি থাকে। আরবের মুসলমানের চেয়ে বড় মুসলমান হওয়ার একটা চেষ্টা থাকে। দেখবেন যে যখন সিনেমায় অভিনয় করে শেষ বয়সে এসে যে যদি কেউ হিজাব পরে, এমন হিজাব পরা পরে যে মানে মানে কি একটা অবস্থা। এরকম নতুন, নতুন প্রেমে পড়লে মানুষ দেখবেন খুবই উৎফুল্ল থাকে। নতুন গুপ্ত কেশ জন্মাইলে মানুষ একটু পরে, পরে ধরে দেখে। মানে নতুন গাছ জন্মাইলেও মানে একটু পরে, পরে যেয়ে পানি দেয়। নতুন সবকিছুই এরকম একটু এক্সাইটমেন্ট বেশি থাকে। তো আমার মনে হয় আমরা বাংলাদেশের মুসলমানরা সৌদি আরবের মুসলমানের চেয়েও বড় মুসলমান হতে চাই। এটা একটা সিম্পটম। এটা ঠিক হয়ে যাবে ধীরে, ধীরে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেবরঞ্জন বড়ুয়া, ভালো থাকবেন। আমরা যাচ্ছি রবিউল ইসলাম, আপনি আছেন আমাদের সাথে। রবিউল ইসলাম, রবিউল আপনি যদি আমাদেরকে আপনার প্রশ্নটি জানাতেন। রবিউল আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। তো যদি আপনার দিক থেকে একটু দেখতেন পারমিশন দেওয়া আছে কিনা, শব্দ সব ঠিক আছে কিনা। আমরা আবার আপনার কাছে আসার চেষ্টা করব। ইউনূসের পতন চাই, আপনি কি বলবেন আমাদেরকে আনমিউট করে? আপনার মাইক্রোফোনটি এখন আনমিউট হয়েছে। বলুন, প্রশ্নটি রাখেন। না, আমরা আক্রান্ত আপনাকে শুনতে বাংলাদেশের পাচ্ছি। পক্ষ থেকে, হ্যাঁ আসাদ হ্যাঁ, ভাই, আক্রান্ত জি। বাংলাদেশের পক্ষ থেকে মর্মান্তিক ভালোবাসা জানাচ্ছি। আমি কয়েকদিন ধরে আপনার ইয়েতে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো আমাদের মানে রংপুরের একটা সুনামধন্য কলেজের নাম হলো কারমাইকেল কলেজ। হুম, কারমাইকেল কলেজে গত ২ তারিখ সম্ভবত একটা ঘটনা ঘটে, সেটা হলো মেহেদী হাসান মুন্না নামে একটা ছেলে, যে মানে ফেসবুকে উনি কি করছে যে জুলাই আর ৭১ কে উনি পার্থক্য মানে একটা পোস্টের মাধ্যমে দেখাইছেন। আর কি করছেন উনি, যে এই যে বিজয় মাস, এটা ডিসেম্বর মাস বিজয়, এটাকে নিয়ে একটা মানে একটা ভালো পোস্ট করছেন, ইতিবাচক পোস্ট করছেন। এখন এই পোস্টকে কেন্দ্র করে উনি আমাদের কিন্তু এই যে কারমাইকেল কলেজের কাকসু নির্বাচনের চলছে, মানে মানে একটা পরিস্থিতি চলতেছে যে কাকসু নির্বাচন হবে কি হবে না এরকম। তাই এই ছেলেটা একটু মানে সামনের সারিতে ছিল। এখন পরে দেখা গেল যে ওই ছেলেটাকে যে ছাত্রলীগ ট্যাগ দিয়ে কি করা হলো, মানে থানায় পাঠিয়ে দেওয়া হলো, কারাগারে পাঠিয়ে দেওয়া আছে। এখন মানে এই বিষয়টা একটু যদি আপনি খুঁটিয়ে দেখতেন, মানে বিষয়টা ভালো লাগতো। জি, অনেক ধন্যবাদ। আমি এই বিষয়টি আমাকে জানানোর জন্য। আমি বিষয়টি আরেকটু ডিটেইলে বোঝার চেষ্টা করব। কেমন? অনেক ভালো থাকবেন আপনি। জি ভাই, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আ ডক্টর কুন্টাল, কুন্টাল আপনি আছেন। আমি যদি সঠিক উচ্চারণ করে থাকি আপনার নামটি। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? সরি, তখন আমি পরিষ্কার তোমার শুনতে কথার হ্যাঁ, তো তুমি সাথে কথা হচ্ছিল, তুমি বললে। ঠিক আছে, আমার নেপালিদের ব্যাপারে তুমি যেটা বললে, কন্টিনিউশন আমি আরেকবার কানেক্ট করলাম, সরি। তো নেপালিদের মধ্যে দেখো, আমি বুঝে পাই না দেশ বিদ্বেষ কি জন্য থাকে ভারতীয়দের সাথে বা ইয়েদের। নেপালিদের সাথে আমাদের একটা কালচারাল একটা যোগ্য ইয়ে আছে, কানেকশন আছে। আমি মনে করি বাঙালিদের সাথে আমাদের, বাংলাদেশিদের সাথেও আমাদের কালচারাল একটা কানেকশন আছে আলটিমেটলি। তো আমাদের দেশে এত ভাষা, এত বর্ণ, সবকিছু আছে, ডিফারেন্সেস আছে। তারপরেও যদি আমরা একসাথে রয়েছি আর আছি, তাহলে কেন বাংলাদেশের ক্ষেত্রে সেটা হলো না? বাংলাদেশ একটা আলাদা কান্ট্রি হয়ে গেল ডেসপাইট ৭১ এসে বোঝার পরেও। এটার কারণটা আমার মনে হয় একটু ডিপলি একটু যদি ইনভেস্টিগেট করতে পারো তাহলে খুব ভালো হয়। কারণ ঠিক আছে। এইরকম অনেক যদি
এটা মানে পাসপোর্টহীন, যেমন তুমি বলছো নেপালে পাসের ব্যাপারে এরকম হওয়াটা অবশ্যই উচিত, তাহলে কিন্তু ডিফারেন্সেস গুলো কমবে। কিন্তু এখন কারেন্ট কনটেক্সটে এই জামাতের ব্যাপারে তোমার কি মনে হয়, সত্যি কি বাংলাদেশের মানুষরা রুখে দাঁড়াবে না, উঠে দাঁড়াবে না ইউনুসের এগেনস্ট? আমার মনে হয় দাঁড়াবে, কিন্তু সময় লাগবে। এইভাবে 16 আসলে মাস তো পেরিয়ে গেল। দাগ টেনে বলা যাবে না। আই এম সরি, এটা একটু সময় লাগবে। ঠিক আছে, ধন্যবাদ আসাদ। কিছু ভারতে অনেক কিছু ধন্যবাদ। দরকার হলে আমাকে প্লিজ কানেক্ট করো। ফরিদ ভাইয়ের কাছে ইউ আমার শুড। নাম্বার আছে। ভালো থাকবেন। প্লিজ অনেক ধন্যবাদ প্লিজ। আপনাকে। জি। আচ্ছা, আমাদের সাথে ছিলেন কুন্তল, ডক্টর কুন্তল। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী গেস্টের কাছে যাই। মানবতার অসীম, আপনি আছেন? মানবতার অসীম, আপনি কি আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন আপনার প্রশ্নটি। আমার প্রশ্নটি হচ্ছে, বিশেষ করে আপনি তো জানেন আমরা মুসলমান, মুমিন মুসলমান। এখন বিষয়টা হচ্ছে, ধরেন অনেকেই তো বলে যে করা জায়েজ। এখন চিন্তা করছে এখন কি আমার 7টা বিয়ে করা? সামর্থ্য থাকলে ইসলামে বিয়ে করার কথা বলা হয়েছে। সামর্থ্য তো আসলে আপেক্ষিক। এটা একটু জটিল বিষয়। মানে কোট আনকোট বললে যে এটা আসলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে বিশেষ সুবিধা দেওয়া। এই সুবিধাটা বলতে এটা আসলে যে সুবিধা, তো এটার একটা ব্যবস্থা, ধর্মীয় বিষয়। তো ধন্যবাদ আপনাকে। আপনার কথা কেটে যাচ্ছিল। আর আমার মনে হয় আমরা তো অনেকদিন ধরে অ্যাক্টিভিজম করি, এটা বুঝতে পারি যে আপনি একটা নির্দিষ্ট আম জাতিগোষ্ঠী বা বিশ্বাসী মানুষদের ব্যাপারে আপনার চিন্তা ভাবনা চাপাচ্ছেন। এটা আসলে ঘৃণা ছড়ানো। আমার মনে হয় এটা করা উচিত না। রবিউল ইসলাম, আপনি এখন কি শুনতে পাচ্ছেন? রবিউল ইসলাম, আমি দুঃখিত, আপনাকে কয়েকবার কানেক্ট করেছি কিন্তু আমি আপনাকে শুনতে পাই না। আমাদের দর্শকরা আপনাকে শুনতে পান না। জেমস, আপনি আছেন? ভাই কেমন আছেন? আমি ভালো আছি ভাই। ভাই মুফতি মাসুদ ভাইয়ের কি আপডেট? উনি এখনো জেলে আছেন এবং ওনার কোনো আপডেট নাই। আমরা আইনিভাবে বিষয়টা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি একটা সমাধানে পৌঁছতে আমরা পারবো। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কিংস্টার, আপনি আছেন? কিংস্টার, আপনার হ্যালো ভাইয়া, আপনার ভালো আছেন আপনি? হাই। আশা করি। আমি ভালো আছি। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার নামটা দেওয়া হয়নি। আপনাকে কিছু কথা জানাতে চাই। আপনার বিভিন্ন বিষয়ের সাথে আমি একমত। আপনি একটু মাইক্রোফোনের কাছাকাছি থাকলে ভালো হয়। আপনার কথা খুবই কম শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলতেছিলাম যে ভাইয়া, আমি আপনার অনেক মতামতের সাথেই একমত। আমি অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি। আমি আজকে যুক্ত হলাম হচ্ছে আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে একটু জানাতে চাই। মানে আমি আমার দাদাকে ডাকতে আমি মানে কিংস্টন আবার একটু দুঃখ প্রকাশ করছি যে আপনি অন্য একটা ডিভাইস থেকে ঢুকলে ভালো হয়। আমি আপনার কথা একদমই শুনতে পাই না। এবং আমি মনে করি যে আমি যথেষ্ট টেকনোলজিতে সর্বোচ্চ ব্যবহার, যেটা একদম পারফেক্ট। তো তারপরে আমি আপনাকে শুনতে পাচ্ছি না। তার মানে দর্শকরা আপনাকে শুনতে পাবেন। আপনি একটু কষ্ট করে অন্য ডিভাইস থেকে ঢুকলে ভালো হয়। বাংলাদেশ নামে আপনি আছেন। বাংলাদেশ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি দুঃখিত, বাংলাদেশ আপনাকে আমি শুনতে পাচ্ছি না। প্রিয় দর্শক যারা দেখছেন, আপনারা চাইলে একটু শেয়ার করতে পারেন। আমাদের অনেক বন্ধুরা জানুক, এটা চাই। সাইফা আহমেদ, আপনি আছেন? সাইফা আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, সাইফা আহমেদ কথা বলছেন না। সুইট, আপনি আছেন? শুনতে পাচ্ছেন? জি, আমাকে শোনা যায়? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আপনাদের লাইভগুলো দেখছি। আপনারা আসলে ঈশ্বরে বিশ্বাস করেন না, ধর্ম বিশ্বাসী করেন না। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে মানে ঈশ্বরে বিশ্বাস করেন না বা যারা বিশ্বাস করে, আমরা যারা বিশ্বাসী, তারা ধরেন মানে আমার থিংকিংটা হচ্ছে যে এমনি কোনো কিছু সৃষ্টি হয় না। যেমন আমি যদি এখন বলি যে আমার এই ফোনটা এমনি তৈরি হয়ে গেছে, আপনি হয়তো বিশ্বাস করবেন না। তো মানে ইব্রাহিম আলাইসাল্লামের যে ধারণাটা, তো এইটা আসলে ওইটা আমাকে আসলে খুবই মানে করে যে এত মানে সুন্দরভাবে সবকিছু পরিচালিত হওয়া বা উনি যে থিঙ্কিং গুলো করলেন এবং উনি মানে
আমি এমন কিছুকে বিশ্বাস করতে চাই যে মনে করেন যে এগুলো সব মানে পরিচালিত করছে। সো এটা আসলে মানে আপনাদের দৃষ্টিকোণ থেকে এটার কোনো ব্যাখ্যা আছে কি? যে এমনি, এমনি কি কোনো কিছু সৃষ্টি হতে পারে? অনেক ধন্যবাদ। হ্যাঁ, এমনি, এমনি কোনো কিছু সৃষ্টি হইতে পারে না। এই কারণে তো আমরা ঈশ্বর বিশ্বাস করি না। মানে ঈশ্বর নিজে কেমন সৃষ্টি করলেন। এরপর হচ্ছে যে পৃথিবীতে যে এই যে এত পার্টিকেলের মধ্যে না, না, আমরা না। ইয়েস, হ্যালো? বলেন। আপনার হ্যাঁ, আপনার বলেন। কথা কেটে আসছে। নেটওয়ার্ক সমস্যা মনে হয়। আচ্ছা, আচ্ছা। হুম। আপনি কি ব্যাখ্যাটা দিলেন যে মানে এমনি, এমনি কোনো কিছু সৃষ্টি এর জন্য হচ্ছে ঈশ্বর নাই। এটা বলছেন, তাই তো? হ্যাঁ। হ্যালো? মানে আমার এমনি, এমনি প্রবলেম সৃষ্টির পক্ষে শোনা যায় না। এমনি সৃষ্টির পক্ষে যারা আচ্ছা দুঃখিত সুইট উনি শুনতে পাচ্ছিলেন না। তো এমনি সৃষ্টির পক্ষে যারা তাদের এই যুক্তি দিয়ে মানে এমনি কোনো কিছু সৃষ্টি হয় না আরকি। এটা যারা বলেন তো তাদের ওই যুক্তিতে ঈশ্বর এমনি সৃষ্টি হইলেন কেমনে? আর আমাকে কেউ সৃষ্টি করছে এটা আমাকে ধরে নিতে হবে কেন? আর আ এটা দাসত্ব থেকেই যে একটা উপাসনা, আচ্ছা ঠিক আছে এটা যার ব্যক্তির স্বাধীনতা। কেউ যদি ধর্ম পালন করে অন্যের ক্ষতি না করে তাহলে সেখানে আমার কোনোই মাথা ব্যথা নেই। মিস্টার রয় আপনি আছেন। মিস্টার বা মিস রয় আপনি কি শুনতে পাচ্ছেন? না, আপনার মাইক্রোফোনটি হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। বলেন। কেমন আছেন ভাই? ভালো। আপনাকে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলবো হচ্ছে না। সেটা যাক সময় করতে পারছি আজকে। ভাই আমি এই বিষয় নিয়ে বলতে চাই যে এই যে সাম্প্রতিক সময়ে যে পরিমাণ আসলে প্রাণীর প্রতি যে সহিংসতা চলতেছে, আসলে এইটাকে আসলে কিভাবে মূল্যায়ন করা যায়? এটা আসলে টোটালি আমাদের কাছে আসলে দেখলেই যেন মানে খুব খারাপ লাগে যে সহ্য করাটা এবং মানুষের প্রতি যেটা চলছে বর্তমানে যে পরিমাণ, আসলে আমরা এর থেকে বের হব কিভাবে? এবং আরেকটা বিষয় দেখলাম আজকে আরেকটা জিনিস মানিকগঞ্জে একটা সমাবেশ হয়েছে হেফাজতে ইসলামের। সেখানে একটা যেভাবে ভাষাটা ব্যবহার ডিসি বা এসপি বা যারা আছেন প্রশাসনিক কর্মকর্তা তাদেরকে খোলা ময়দানে বিচার করা হবে। আসলে এই জায়গাগুলোতে আসলে আমরা কি অনেক ধন্যবাদ। রয় বের হয়ে গেছেন ইন্টারনেটের প্রবলেম। তিনি ১ম প্রশ্নটি করেছেন যে প্রাণীর প্রতি বর্বরতা কিভাবে থামানো যায়? একদিনে থামবে না। এই ক্ষেত্রে আমরা যারা প্রাণীর প্রতি বর্বরতায় আ কে সমর্থন করি না তারা এগিয়ে আসতে হবে। যেমন এই যে কিছুদিন আগে নিশি খাতুন নামের একজন নারী আ তিনি পাবনায় আপনারা দেখতে পাচ্ছেন ৮টি কুকুরছানা হত্যা করেছিল। তিনি এখন অ্যারেস্ট হয়েছেন, জেলে রয়েছেন। এরকম বিচার নিশ্চিত করতে হবে। আর এই প্রাণীর প্রতি বর্বরতা কোনো নির্দিষ্ট ধর্মে থেকে হয় না। সব ধর্মেই এটা করে। আপনি যদি কেদারনাথ যান আপনি দেখবেন সেখানে খচ্চর বা ঘোড়াকে কি পরিমাণে নির্যাতন করা হয়। আমার কাছে আমি সেখানে হেঁটে উঠেছিলাম এবং আমি ভিডিও করেছি। সেই ভিডিওটা একটা সময় পাবলিশ করব। আমার কষ্ট হয় ওই ভিডিওটা এডিট করতে। মানে ওই দৃশ্যগুলো আমাকে দেখতে হবে। এজন্য ১ বছর বেশি সময় হয়ে গেল আমি এটা আপলোড করিনি। কিন্তু আমি সেই সাহসটা করতে চাই, করব। দেখবেন যে কতটা বর্বরতা মানে আপনি যদি ঢাকার আহসান মঞ্জিলের আশেপাশে যান দেখবেন যে সেখানে ঘোড়াগুলোকে বাণিজ্যিক কারণে বা গত পরশুদিন আমরা শুনেছি চিড়িয়াখানা থেকে সিংহ পালিয়ে গেছে। আরে তো জেলখানা থেকে পালিয়েছে। সেই মানে সেই সিংহের চেহারা দেখা মানে খুবই দুঃখজনক। যাই হোক এটা আমরা পরিত্রাণের চেষ্টা করব। আর ইসলামিক সন্ত্রাসীদের যে একটা বিষয় তুলে ধরেছেন এটা আসলে বাংলাদেশের বাস্তবতা। এটা হচ্ছে এবং এটা আসলে থামানো উচিত। কিন্তু থামাবে যে আ সেই ইউনূস সে তো থামানোর জন্য আসে নাই। সে আসছে এই ধরনের ঘৃণা চাষাবাদ করার জন্য। ফলে আমরা এটা একটু দেরি হয়ে যাচ্ছে থামাতে। আফতাব আপনি আছেন। আফতাব সরকার আপনি যদি আপনার প্রশ্নটি রাখেন। হ্যাঁ, নমস্কার দাদা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আফতাব। হ্যাঁ, শুনতে পাচ্ছি। দাদা আমি এই রিসেন্টলি মানে আমি ইসলাম ত্যাগ করলাম। আমি আচ্ছা, ভারত থেকে বলছি। আচ্ছা। মানে আমি মানে ছোট থেকে অনেক খুবই আমি মানে ভালো সেভাবে লালন পালন হয়েছি যেখানে বুঝেছি যে একদম মোহাম্মদ খুবই আদর্শ পুরুষ যে কিন্তু এখন বর্তমান ইসে আছে যা আমি বুঝতে পারছি তার ব্যাপারে যে হয়তো তার থেকে জঘন্য লোক হয়তো পৃথিবীতে আর কেউ এই পর্যন্ত হয়নি। তো মানে আমার প্রশ্নটা হলো এটাই যে আমি আমার মানসিকভাবে খুবই বিচলিত আছি যে আমি আমার মানসিক অবস্থাটাকে কিভাবে ঠিক করতে পারবো? আ আমি বুঝতে পারছি এই স্টেজ আমাকেও পার করতে হয়েছিল। খুবই আসলে দুঃখজনক। এটা খুব কষ্টের। মানুষ তো মনে করে যে নাস্তিক একটা লোক হঠাৎ করে ঘুম থেকে উঠলো আর সে নাস্তিক হয়ে গেল। না, কেউ কারো বিশ্বাস
এমনি ছুঁড়ে ফেলে না। এবং এই ট্রানজিশনটা অর্থাৎ আপনি আস্তিক থেকে নাস্তিকের এটা খুবই কষ্টের। আমার তো ৬-৭ মাস আমি অনেকটা খুবই মানসিক বিষাদে ভুগছিলাম। নবীকে আপনি যত ভালোবাসেন আমি তো ওইভাবে ভালোবাসতাম, নামাজ পড়তাম ৫ ওয়াক্ত। তো আসলে এটা ঘটেছে আমার সাথেও। আমার মনে হয় যে স্থির রেখে আম এগোনো উচিত এবং আপনার পৃথিবীটা যখন আপনি ধর্মীয় বেড়াজাল থেকে সরে যাবেন, আমি আবারও বলি যে আমার নাস্তিকতা প্রচার বা এটা আমার উদ্দেশ্য না। আমি আমার ফিলিংস এর কথা বলছি। যখন আপনি ধর্মীয় বেড়াজাল থেকে সরে যাবেন তখন আপনার পৃথিবীটা অনেক বড় হয়ে যাবে। আমরা প্রতিদিন একদিনের মধ্যে ২৪ ঘন্টা সময় পাই। তো একজন ধার্মিকের ওই ২৪ ঘন্টা থেকে ২-৩ ঘন্টা ধর্মকর্মে চলে যায়। যখন আপনি সেই সময়টা ব্যয় করবেন না, সেই এনার্জিটা দেবেন না, আপনার সময় বেড়ে যাবে। আর ধর্মকর্মে ব্যয় করে যদি আপনি পিস পান, আপনি করেন, আমার অসুবিধা নেই। কিন্তু সেটার জন্য অন্যের ক্ষতি না হয়। তো আপনি যেহেতু মুক্তি পেয়েছেন, ফলে আমার মনে হয় মনের প্রতি মানে আত্মবিশ্বাসী হন, এটা ঠিক হয়ে যাবে সময়ের সাথে, সাথে। ব্রেকআপ হয় নাই? আপনি প্রেম করছেন জীবনে? আছে একজন তো আচ্ছা, মানে এর আগে কখনো ব্রেকআপ হয়েছে আপনার? না কোনোদিন না। হ্যাঁ, ব্রেকআপ না হোক। আমার কারণ বয়স ব্রেকআপ হলে বেশি না। বুঝবেন না, মানে আমার ব্রেকআপ 21 বছর তো হলো আমার। ব্রেকআপ না হোক, তবে আবার জীবনে ব্রেকআপ দরকার জীবন সম্পর্কে বোঝার জন্য। আমি চাই না আপনি জেলে যান, কিন্তু জেল আবার দরকার অনেক কিছু বোঝার জন্য। জীবনে সবকিছুর দরকার না, আছে। হয়ে গেছে আ এটাই যে তার থেকে কম সে আমি মনে করি না। এটা খুবই মানে আমি বলে বুঝাতে পারবো না যে কত মানসিক ভাবে মানে আমি যখন হ্যাঁ, তো এটা পৃথিবীতে আমার মন প্রত্যেকটা মানুষের প্রেমে পড়া যেমন খুব স্বাভাবিক, ব্রেকআপ হওয়া স্বাভাবিক। এখানে কষ্ট থাকবে, কোনো কিছু স্মুথ হয় না। আবার বিয়ে করলেও ডিভোর্স হয়, অনেক কিছু হয়, চড়াই-উতরাই থাকে জীবনে। আমরা আজকে ভালো খেলে কালকে খাই, মানে এখন আপনি যে মানসিক স্টেজে আছেন এটা ঠিক হয়ে যাবে। সময় দেন, একটু নিজেকে সময় দেন। অনেক ভালো থাকবেন আফতাব। আপনার জন্য লাস্ট শুভকামনা শুধু এবং আমি একটা অভিনন্দন। কথা বলতে চাই। জি। একটা শুধু কথা বলতে চাই যে আমি আমি একটা আমার মানে আমি যখন এইসব বিষয়ে জানি আমার বাড়ির লোককে প্রশ্ন করি, হয়তো আমার সৌভাগ্য যে তারা আমাকে খুব কিছু খারাপ কিছু বলে না, তারা শুনতে চান না। সবচেয়ে বড় হলো যে তারা শুনতে চায় না। তারা যেগুলা লেখা আছে সেগুলা তো উদার, তারা একদম ওইসব কিছু শুনতেই চায় না। হুম। এটাই হলো আমি মনে করি যে আমাদের একটা সমস্যা, বড় জি, সমস্যা। জি। আর রইলো ধর্মের কথা। আমি মনে করি যে যদি যদি কোনো লোক যদি সামান্য মাত্র ক্লাস 5 এর বিজ্ঞান বইটি পড়ে, তাহলে আমি মনে করি না যে সে আর মানে বুঝে ধর্মকে মানতে পারবে। বুঝে হুম। পড়লে মানবে না। আর আপনি হ্যাঁ, আনন্দিত হ্যাঁ। থাকেন যে আপনি একটা মহান দেশের নাগরিক ভারতবর্ষে এই মুক্ত চিন্তার স্বাধীনতা রয়েছে। ধর্মীয় গোষ্ঠী যতই বর্বর হোক, তারা খুব একটা তেমন কিছু করতে পারে না। অনেক ভালো থাকবেন আফতাব। আমরা পরবর্তী অবশ্যই অতিথির কাছে যাই। 10 মিনিট এবং আমরা কিছু কমেন্ট পড়ি। এখানে বলছেন হাসিনাকে ভারত থেকে লাথি মেরে বের করে দিন। আমার মনে হয় না সেটা করবে কেন? শেখ হাসিনা তাঁর বেঁচে থাকার অধিকার রয়েছে। আমাকে কে মুনতাসির উনি বলেছিলেন, কোন দেশে আছি? আমি কানাডায় থাকি। আ ধর্ম থেকে বের হলে ভালো মানুষ হবেন। আমি বাঙালি, এটি কমেন্টটি করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। আম আ আচ্ছা, এখানে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে অশালীনভাবে কথা বলা হচ্ছে। আমি অনুরোধ করব যে কমেন্টে এটা না করি। ভীষণ যুক্তিযুক্ত আলোচনা সাথে আছে, এটি জানিয়েছেন আনন্দ পাল। আপনাকে ধন্যবাদ আনন্দ। আ ওকে, আমরা ধীরে, ধীরে অন্যান্য অতিথিদের কাছে যাই। অজ্ঞাত এবং আফতাব, আপনাদের দুজনের সাথে কথা হয়েছে। সুতরাং আপনারা স্ট্রিম থেকে যদি বের হন তাহলে সুবিধা হয়। অন্য আরেকজন যুক্ত হতে পারেন। ফুয়াদ, আপনি আছেন? ফুয়াদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ফুয়াদ, শুনতে পাচ্ছেন? ফুয়াদকে আমরা শুনতে পেলাম। এস আছেন, আপনি প্রশ্নটি রাখতে পারেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমার একটা প্রশ্ন ছিল। করেন। হ্যাঁ, মানে আমি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশকে অনেক ভালোবাসি। সেটা ঠিক আছে। কিন্তু ইদানিং খুব দেখি যে জামাত ইসলামী বলতেছে যে তারা ক্ষমতায় আসলে শরিয়া আইন মোতাবেক দেশ চালাবে। হ্যাঁ, এখন কথা হলো শরিয়া মোতাবেক যদি দেশ দেশ চালায়, চালায় তাহলে তাহলে আমরা অন্য অন্য ধর্মাবলম্বী যারা ধর্মাবলম্বী আছি, আমরা কি করব? কি করব? আমরা তো আমরা দেশ তো দেশ ছাড়তে চাই ছাড়তে না। চাই আমরা না। তো আমরা তো দেশকে দেশকে ভালোবাসি। জীবন, আমি বুঝতে কিন্তু পেরেছি এবং শরিয়া মতো তো আর চলা সম্ভব না।
বাংলাদেশে কখনোই শরিয়াতে দেশ চলবে না। যদি চালুও করে সেটা বেশি দিন টিকবে না। আমার মনে হয় ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর শরিয়া ছাড়াই পাকিস্তানে অমুসলিমদের যা অবস্থা, বাংলাদেশে শরিয়া হলে শুধু অমুসলিমদের ক্ষতি হবে না, মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। যেটার ফলাফল এখন বললে অনেকে বিশ্বাস করবে না, কিন্তু সময় সেটা বলে দেবে। আমরা একটু জামাত ইসলামের আমিরের বক্তব্য শুনি। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে। মানুষ তাদের ভোট দেখ আর না দেখ, তারা তার ক্ষমতায় যাবে। মানে এখনই তাদের বিষ দাঁত দেখাচ্ছে, এটার ফলাফল আমরা সামনে দেখতে পাবো। হ্যাঁ, বিল আছে এবং আমি তো আগে যেরকম বের হইলে ভয় পেতাম না, এখন তো কেমন জানি একটা আতঙ্ক ভয়। কিন্তু আমি বাংলাদেশে অনেক ভালোবাসি, আমি দেশ ছাড়তে চাই না আর কি। আমি দুঃখিত, আপনি বাংলাদেশের একজন নাগরিক হয়ে এই চিন্তাটা করতে হচ্ছে বা এই কথাটাও বলতে হচ্ছে যে আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি, দেশ ছাড়তে চাই না। আমি আশা করি বোন, আমাদের কাউকেই দেশ ছাড়তে হবে না। সব ঠিক হয়ে যাবে। কেমন? ভালো থাকবেন। দোয়া করবেন। জি। আসসালামু আলাইকুম। এখানে একজন মুসলিম বন্ধু যুক্ত হয়েছেন একটা খুব বাজে নাম দিয়ে। আমি আশা করব এই ধরনের নাম আপনি দেবেন না। আমি আপনার নবী, আল্লাহ, আপনার বিশ্বাস এগুলো নিয়ে যেহেতু কথা বলছি না, সেহেতু কেন খামোখা এসে আপনি নিজের ধর্মটাকে ছোট করতে আসেন? আমি আপনার ধর্ম, আল্লাহ, নবীর নিয়ে ২ টা কথা বলি, এটা চান? তাহলে কেন গালাগালি করছেন? কলিমুদ্দিন আপনি আছেন। কলিমুদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন? কলিমুদ্দিন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, কারণ আপনার মাইক্রোফোনটি এখন পর্যন্ত মিউট রয়েছে। আপনাকে আনমিউট করতে হবে এবং মাইক্রোফোনের ওইখানে সেটিংস থাকে, সেখানে আপনার মাইক্রোফোন ইনপুটটা সিলেক্ট করতে হয়। অনেকে যুক্ত হয়ে কথা বলতে পারেন না এই কারণে। আচ্ছা কলিমুদ্দিন, আপনি আনমিউট করেননি, সুতরাং আপনার কাছে যেতে পারলাম না। জন, আপনি আছেন। বিনম্র শ্রদ্ধা ভাই, হ্যালো, কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। ভাই, আমার একটা কথা ছিল বাংলাদেশ নিয়ে, একটু আগে আপু বললো। বোঝা যাচ্ছে কি ভাই, আমার সম্ভবত নেট স্লো, বুঝতে পাইতেছি না আপনার কথাও। আসিফ আসিফ আবদারুল হক আসিফ সম্ভবত। আমি দুঃখিত জন, আপনার একটা পরিষ্কার না কথা। আমি দুঃখিত, আপনার কথাটি আর বুঝতে পারলাম না। আচ্ছা, একে একে মোটামুটি সবাই যুক্ত হয়েছেন। মুক্তিযুদ্ধের শক্তি একজন বাকি আছেন, আর হচ্ছে বয়। এই দুজনকে যুক্ত করে আমরা শেষের দিকে যাব। মুক্তিযুদ্ধের শক্তি, আপনি আছেন? হ্যালো আসাদ ভাই, শুনতে পাচ্ছেন? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, বলেন। আমি বাংলাদেশ নিয়ে কিছু কথা বলতে চাই। বর্তমানে মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধু এদের নিয়ে পিনাকি আর ইলিয়াস মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এখানে হাজার হাজার মানুষ থমকি খেয়ে পড়ছে। এই বিষয়ে আপনার মতামতটা কি? এইটা যা কিছু হচ্ছে ন্যাচারাল ভাবেই হচ্ছে, এবং আমি মনে করি যে পিনাকি ইলিয়াস মুসলমানদের যে ক্ষতিটা করছে সেটা এখন মুসলমান বন্ধুদের বললে তারা বুঝবেন না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে তারপরে বুঝবেন। এখন আমরা অনেক চেষ্টা করেছিলাম, আমার আর তেমন কিছু বলার নেই। আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন। আমি পরবর্তী অতিথির কাছে যাচ্ছি। বয়, আপনি আছেন, আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। বয়, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আমরা চলে যাচ্ছি ফিনিক্স পাখি। ফিনিক্স পাখি, আপনি আছেন, আপনার মতামতটা যদি একটু রাখতেন। হ্যালো আসাদ ভাই, কেমন আছেন আপনি? আশা করি আমি ভালো ভালো আছি। আছেন। এটা আমার দ্বিতীয় কল আপনাদের এই প্রোগ্রামে। আমার প্রথম কলটি ছিল তখন আমাদের সবার প্রিয় মাসুদ ভাই ছিল, এবং আমি খুব সুন্দর প্রশ্ন করেছিলাম এবং মাসুদ ভাই এত চমৎকার উত্তর দিয়েছিলেন। অনেকেই এই বিষয়ে জানতে চাচ্ছেন যে আসলে ইসলামিক এই যে শাসন ব্যবস্থা কায়েম হলে আমাদের কি হবে না হবে। তো ভাই, আমিও আপনার কাছে এই প্রশ্নটাই আসলে করতে চাই, যদিও আমি জানি আপনি খুবই তরুণ একজন মানুষ, তবে যেহেতু রাজনৈতিক বিশ্লেষণ সবসময় করেন, কিছুটা হাইপোথেসিস কি আপনি করতে পারেন যে আমাদের দেশ কবে সেকুলার হবে? আদৌ কি সেটা সম্ভব কিনা? কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যেখানে সেকুলার, আশপাশের অনেক দেশই সেকুলার, সেখানে আমাদের দেশে কি আদৌ এটা সম্ভব? আমরা কি আমাদের এই জীবনে দেখে যেতে পারবো সেটা? পারবো। আমার মনে হয় সম্ভব। ঝড় এখন প্রবল বেগে বইছে। সেক্ষেত্রে আমরা একটু কষ্টেই আছি, কিন্তু আলো নিভে যায়নি এখনো।
অনেক ধন্যবাদ ভাই। তবে আমি আপনার মাধ্যমে আমি মাসুদ ভাই হয়তো যখন ফেরত আসবেন উনি এই প্রোগ্রামগুলো দেখবেন। মাসুদ ভাইকে, ইমরান বিন বশির ভাইকে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা শুধু আমাকেই আলোকিত করেননি, আপনি তো তার ভিতরে মধ্যমণি। আমার পুরো পরিবারকেই আলোকিত করেছেন আপনারা। প্রথমে যেমন এই ইসলামিক বিষয়গুলো সম্পর্কে আমরা খুব ইগনোরেন্ট ছিলাম, আমরা ওইভাবে চিন্তা করিনি। কিন্তু যখন 24-এর পরে আমাদের কর্মক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হলো। আমি একজন কর্মজীবী নারী, আমি খুব উচ্চ পর্যায়ে কর্মরত আছি, যাই হোক নিরাপত্তার খাতিরে বলছি না। তো আমি আমার ফ্যামিলিতে যখন এই বিষয়গুলো একটু একটু আলোচনা করতাম, তখন আমি ফ্যামিলি থেকে প্রচন্ড ভৎসনার শিকার হতাম যে কি বলছো এগুলা, ইসলাম নিয়ে এভাবে বলতে হয় না, নবীকে নিয়ে বলতে হয় না। তো আমি যেটা করেছিলাম যে আমাদের যে কমন টেলিভিশন, সেখানে আপনাদের চ্যানেলগুলো জাস্ট সাবস্ক্রাইব করে রেখেছি। এখন এই গত 6 মাস বা 1 বছরের মধ্যে আমার পরিবারের প্রতিটা সদস্যের মধ্যে মানে পুরো আলোকিত তারা, এবং এই জন্য আমি আপনাদেরকে আসলে কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। তবে আহ, আমি মানে আসলে মুখে বলা ছাড়া আর কোনো উপায় নাই। আপনারা আরো আলোকিত করেন আমাদেরকে, সেই জন্য আপনাদেরকে শুভকামনা জানাই। অনেক ধন্যবাদ আপনাকে। তবে এটা আমাদের দায়িত্ব। মানে আমরা যতটুকু করতে পেরেছি বা এটা জেনে ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানবেন। আপনার এই ফিডব্যাক আমাদেরকে আসলেই অনেক বেশি অনুপ্রাণিত করে। জি, থ্যাংক ইউ। আমরা ২ জন আরো আছেন। সিলেটি আপনি আপনার প্রশ্নটি রাখুন। তারপরে প্রণব কুমার কুমার সামথিং নাম, তাকে দিয়ে শেষ করব। জি, সিলেটি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটা একদম সাধারণ প্রশ্ন। যদি আমি আমার ধর্মকে বিশ্বাস ছেড়ে দেই, যেহেতু আমি হিন্দু বা যেকোনো মুসলমান যদি তার ধর্ম বিশ্বাস ছেড়ে দেয়, তো মৃত্যুর পর তাকে জ্বালানো হবে না মাটির নিচে গাড়া হবে? এটা ডিপেন্ড করে আপনি ধর্ম ত্যাগ করার পরে আপনি কি আপনার দেহ দান করেছেন, বা আপনি ধর্মে থেকেও আপনি আপনার দেহ দান করতে পারেন। দেহ দান করলে সেটা মেডিকেলে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য, যার অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা, যেমন একজনের চোখে সমস্যা, তো আপনার সেই চোখ যদি তার প্রতিস্থাপন করা যায়, এটা মানুষের কল্যাণে কাজে লাগে। আর যদি আপনি মনে করেন আপনি মুসলমান হয়েও যদি চান, তাহলে আপনি আপনার লাশ পোড়াতেও পারেন, যদি চান আর কি। সেটা ইসলামিক অধ্যুষিত দেশে হবে না, কিন্তু যাবে। আবার আপনি হিন্দু হয়েও লাশ কবরও দিতে পারবেন। তো আসলে লাশ আমার কাছে আসলে না, এটা আসলে খুব একটা। তবে দেহ দান করাটাই উত্তম আমার মনে হয়। হ্যাঁ, এটা মনে হয়। এনিওয়ে, ভালো আছেন নি আপনি? আমি ভালো আছি। আপনার ভালো থাকো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। আচ্ছা, অনেকে এর মধ্যে যুক্ত হয়েছেন। জিকু, আপনি কি শুনতে পাচ্ছেন? জিকু রয়? আমরা জিকু রয়কে শুনতে পাইনি। আচ্ছা, একজন ক্যামেরা ওপেন করে ঢুকেছেন, আমি তা বের করে মানে করলাম। মিস্টার ভাই আছেন আপনি? ইসাক? শুনতে পেলাম না। ফুয়াদ, আপনাকে শেষবারের মতো চেষ্টা করি। ফুয়াদ, আপনি কি শুনতে পাচ্ছেন? না। ফুয়াদ, আচ্ছা ৭১ আপনি আছেন, শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনের পারমিশনটা দিতে হয়, না হলে আপনি যেকোনো স্ট্রিমেই ঢোকেন না কেন, এটা স্ট্রিমইয়ার্ড হোক বা রেস্ট্রিম হোক, আপনি কথা বলতে পারবেন না। সন্দীপ রয়, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, শুনতে পাচ্ছি না। কৌশিক, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে। আমার মনে হয় এই প্রযুক্তিগত একটু লিমিটেশনস আমাদের দর্শক শ্রোতাদের আছে। আমি আর কাউকে যুক্ত করতে যাচ্ছি না। আচ্ছা, শাওন আছেন। শাওন, আপনি শুনতে পাচ্ছেন? না, আপনার মাইক্রোফোনে পারমিশন দেওয়া নেই। এম কে, শুনতে পাচ্ছেন? জি জি, আসাদ ভাই কি অবস্থা, ভালো আছেন? জি, ভালো আছি। জি, ইদানিং দেখতেছি যে আপনার গলার সুরটা একটু নরম হইতেছে, যে আপনি মোটামুটি দেখতেছি যে ইসলামের দিকে ফিরে আসতেছেন। না, আমি ইসলামের দিকে ফিরে আসতেছি না ভাই, কিন্তু জি জি, অবশ্যই আপনার গলার সুর শুনেন, আপনার গলার সুর ইদানিং অনেক নরম হইতেছে। আপনি আশা করি একসময় শাওন, আপনি কি বের হয়ে গেলেন? নমস্কার। নমস্কার। আচ্ছা, আচ্ছা শাওন, একটু আমি আপনার কাছে যাচ্ছি। আগের যিনি আমাদের অতিথি ছিলেন, তিনি কোনো কারণে বের হয়ে গেছেন। তো সেই অতিথিকে একটু বলে রাখি, না ভাই, আমি কোনো ধর্মে ফিরছি না, কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ছে,
যতটুকু কষ্ট মুসলমানদের পক্ষ থেকে পেয়েছি, বিশেষ করে উগ্র মুসলমান, আমি মানে উদারপন্থী কোনো মুসলমানের কাছ থেকে কষ্ট পাইনি, ঘৃণা পেয়েছি, সেগুলোর জবাব দিতে গিয়ে অনেক সময় অনেক কঠোর হইতে হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে জীবনে। তো এখন বাকি জীবন মনে হয় না যে কাউকে কোনো জাতি গোষ্ঠী কাউকে আঘাত দিতে ইচ্ছা করছে না, এতটুকুই। হ্যাঁ, এবং হ্যাঁ, আঘাত শুনতে দিলে যে পাচ্ছেন? কেউ খারাপ সেটা, হ্যাঁ শুনতে পাচ্ছি। শাওন, আপনি শাওন, আমার মনে হয় আপনার ইন্টারনেটে প্রবলেম, আপনি অনেক স্লো। তো আমি বলবো যে দুঃখিত। হ্যাঁ, আচ্ছা, শাওন বের হয়ে গেছেন। আই লাভ বাংলাদেশ আছেন আপনি? ওকে, আমরা তার কাছ থেকে শব্দ শুনতে পাচ্ছি না, কারণ তিনি মিউট করে রেখেছেন। আই লাভ বাংলাদেশ আপনাকে আনমিউট করতে হবে, এবং এটা আপনার এন্ড থেকেই করতে হবে, আমি চাইলে আনমিউট করতে পারবো না। তো যাই হোক, আমরা তাহলে শেষ করে দিই। আচ্ছা, আমি একটু একটা কাজ করি, কারণ যিনি যুক্ত হয়েছেন তার অধিকার রয়েছে স্ক্রিনে এসে কথা বলার। তো আমি লিঙ্ক বদলে ফেলেছি, আর লিঙ্কে ক্লিক করলে ঢোকা যাবে না, আমি দুঃখিত এই জন্য। কিংস্টার, আপনি যদি সংক্ষেপে কিছু বলেন। হ্যাঁ, আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আছেন এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি গোপালগঞ্জের একজন কৃতি সন্তান হিসাবে আমি মনে করি। আপনার অনেক ধরনের যে ধর্মের নিয়ে আপনার যে কৌতূহল বা যেটাই আপনার মতামত, তার বেশ কিছুর সাথে আমি একমত আপনার সাথে। এবং আমাদের এখানে মসজিদের ভিতরে হিন্দু ধর্ম প্লাস ইসকনকে নিয়ে যেভাবে তারা বিদ্বেষ ছড়াচ্ছে, ডিরেক্ট বলতেছে তারা যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছে। একটা সেকুলার বাংলাদেশ, একটা বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিতরে তারা মসজিদের ইমাম সাহেব, আমাদের এই পাশে প্রায় 4-5টা মসজিদের ইমাম সাহেব, তারা পুরা জামাতি স্টাইলে বলতেছে ইসকন এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে। কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। আমি আমার বাবা মা মুসলমান, এই হিসাবে আমারও এখন মুসলমান বলতে হবে, কিন্তু আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না যে এইভাবে এরকম ভাবে ছড়াচ্ছে। এটা নিয়ে আপনি কিছু কথা বলবেন আমি আশা করি। আপনার প্রতি সেলুট। আমার আর কিছু অনেক বলার নেই, ধন্যবাদ। আপনি চাইলে আমাকে বের করে দিতে পারেন। জি, না, আপনি বের হতে পারেন। অনেক ধন্যবাদ আপনার এই মতামতের জন্য, এটা অনেক ভালোই লাগলো। জিকু, আপনি আছেন? জিকু, আপনি কি বলবেন? জিকু রয়? আমাকে শোনা যাচ্ছে ভাইয়া? এখন শুনতে পাচ্ছি। আপনি দেখেছেন কিনা জানি না, কিছুদিন আগে সন্দ্বীপে কেরাত সম্মেলনে একটা মাহফিল হয়েছিল। ওইখানে পাকিস্তানের একজন বক্তা বলছিল যে পাকিস্তান জিন্দাবাদ, এরপর আর কিছু স্লোগান দিছিল। তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে বর্তমান বাংলাদেশে এমন খারাপ দিন আসতে চলে যে একটা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে ওরা পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে ওইখানে করছে ওটা, এই ব্যাপারে আপনার যদি কিছু বলার থাকতো আপনি। এগুলো তো এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা। কয়টা নিয়ে বলবো, তবে তাদেরকে ধন্যবাদ তাদের আসল চেহারা দেখিয়ে দেওয়ার জন্য। তো আমাদের দেশ একটা স্বাধীন বাংলাদেশে আজকে আমরা এই পরিস্থিতি, আমাদের আগামী প্রজন্মগুলো খুব খারাপ লাগতেছে আমাদের, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি আসছে। আমরা নিজেরা একজন ভবিষ্যৎ। সব ঠিক হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। ধন্যবাদ ভাইয়া। অনেক ভালো থাকবেন। জি, আমরা পরবর্তী অতিথি আলো আধার। আলো আধার, আপনি আছেন? জি, আমি আছি। নিশ্চয়ই ভালো আছেন আপনি? জি, আমি একটু মাসুদ ভাইয়ের বিষয়ে জানতে চাচ্ছিলাম, ওনার সর্বশেষ যদি তথ্য উনি দেয়া যায় জেলখানায় আমার। আছেন। উনি ২ বার ওনার বেল পিটিশন করা হয়েছে, রিজেক্ট হয়েছে। উচ্চ আদালতে আমরা যাচ্ছি এবং আশা করি তাকে খুব দ্রুত আপনারা দেখতে পাবেন। জি, আমার আরো কিছু প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে বাংলাদেশে ইদানিং নিউজে দেখছি বা ফেসবুকে দেখছি যে বলাৎকার এবং মহিলা মাদ্রাসায় যৌন নিপীড়নের যে বিষয়গুলো খুব ভয়াবহ আকার ধারণ করছে। এটার জামাতে ইসলাম ক্ষমতায় আসলে কি এটার ভয়াবহতা আরো বাড়বে কিনা, বা এটার অবশ্যই আসলে বাড়বে। সমাধান কি? সমাধান হচ্ছে ওই মাদ্রাসার শিক্ষকদেরকে মানুষ হতে হবে। ধার্মিক, পুরোহিত, মোল্লা, ইমাম, মাওলানা, মুফতি হওয়ার চেয়ে মানুষ হওয়া জরুরি। যে সন্তানগুলোকে তাদের বাবা মা তাদের কাছে বিশ্বাস করে পাঠায়,
তাদের ধর্ষণ করা এই বাচ্চাগুলোকে, এটা এটা এর চেয়ে জঘন্য অপরাধ আর কি আছে? এই কাজগুলো তাদেরকে বন্ধ করতে হবে এবং তারা এমনি এমনি বন্ধ করবে না। তারা যে এত ভালো হয়ে যাবে ব্যাপারটা না। রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, মাদ্রাসাগুলোকে মনিটরিংয়ের মধ্যে আনতে হবে, আধুনিক শিক্ষা ব্যবস্থা যুক্ত করতে হবে, তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। মাদ্রাসার ছাত্ররা যেন ইসলাম শেখার পাশাপাশি সে যেন বা তার পড়াশোনা শেষে কোনো কর্ম করে খেতে পারে। তাকে যেন মসজিদে থেকে থেকে এইভাবে বউ বাচ্চাকে বাড়িতে রেখে বছরের পর মসজিদে থাকতে হয় না হয় 10-12 হাজার টাকা বেতনে, এবং সে তার যৌন কুৎসিত চিন্তাই তো সেটা নিবারণের জন্য সে ধর্ষণের দিকে ঝুঁকছে। এই জায়গায় তাকে সুশিক্ষা দিতে হবে, যৌন শিক্ষা তাদের দেওয়া জরুরি বলে আমি মনে করি। আলাদা কিন্তু আসাদ ভাই আরেকটা বিষয়, সেটা হলো যে মানে সুশীল সমাজ যেটাকে আমরা বলছি বা এর বিরুদ্ধে কেউ কথা বলছে না কেন আসলে? পাছে ধর্মের বদনাম হবে এই চিন্তা করে এটা নিজের ক্ষতি নিজে করছে। অপরাধ লুকিয়ে রাখলে সেটাতে সমাধান হয় না, বরং অপরাধ কর্মগুলোকে সামনে এনে সেই বিষয়গুলোকে ওপেনলি ডিসকাস করে কিভাবে সলিউশন দেওয়া যায় সেই চিন্তা করা উচিত। আমরা আসলে ভাবি সমস্যার সমাধান করব, কিন্তু আমরা সমস্যার সমাধানে বিশ্বাস করি বলে মনে হয় না। তো আমাদের কি করণীয় মাসুদ ভাই? আমরা কি করতে পারি আসলে আমরা আমাদের যার জায়গা জায়গা থেকে? থেকে প্রতিবাদ করব। যখনই দেখবো এরকম ধর্ষণ হচ্ছে, যখনই দেখবো অন্যায় হচ্ছে, আমরা প্রতিবাদ করব। অন্যায়ের প্রতিবাদের জন্য তো আর আসলে আলাদা করে বলার দরকার নেই। যার জায়গা থেকে প্রতিবাদ করলে 10-এর কণ্ঠ এক অপরাধীর জন্য অনেক 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 আতঙ্কের হবে। জি, ধন্যবাদ আসাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। কে আপনি আছেন? আপনি আমাদের শেষ অতিথি। তারপরে কিছু কমেন্ট পড়ব, তারপরে আমরা শেষ করে দেব। আপনি কি শুনতে পাচ্ছেন? কে? না, আপনাকে আপনার পক্ষ থেকে কোনো কিছু শুনতে পাচ্ছেন। আপনার মাইক্রোফোন আনমিউট করা আছে, কিন্তু আপনি মাইক্রোফোনের পারমিশনটি দেননি। মাইক্রোফোনের পারমিশন কিভাবে দেয়? এখানে একটা নিচে সেটিংসের একটা আইকন আছে। এটা অনেকটা বোল্টের মতো দেখতে, ফুলের মতো দেখতে। তো সেখানে ঢুকে অডিও ইনপুট সেই ডিভাইস সিলেক্ট করতে হয়। ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছিলেন। আমরা কিছু কমেন্ট পড়ি। স্বপন পাল বলছেন, নিরপেক্ষ সাংবাদিক ভাই আসাদ নূর, ধন্যবাদ। আমি সাংবাদিক নই, আমাকে অ্যাক্টিভিস্ট আপনি বলতে পারেন। আমি সাংবাদিক নই। সাংবাদিকতার কিছু লিমিটেশন আছে, কিছু মানে লাগে, মানে পড়াশোনার একটা ব্যাপার থাকে। সাংবাদিকতা তো বললেই সাংবাদিক দাবি করা যায় না। ইলিয়াস পিনাকি হলে সেটা অন্য বিষয়, কিন্তু আমরা সেটা আমি একজন অ্যাক্টিভিস্ট এবং নাগরিক দায়িত্ব হিসেবে কিছু কথা বলি, এবং এইটার পেছনে আমার কোনো এক্সপার্টিস নাই। আমি মানে গণযোগাযোগ বা সাংবাদিকতা এই কোনো কিছু নিয়ে আমি পড়াশোনা করি নাই। আমার জীবনে কখনো ব্রত ছিল না অ্যাক্টিভিস্ট। মানে এখন আমাকে যেভাবে আপনারা যারা চেনেন এই সোশ্যাল মিডিয়া, এই পরিচয়টার আমার কোনো পূর্ব পরিকল্পনা বা কোনো ইচ্ছা, এই ত্যাগ তিতিক্ষার কোনো কিছুর জন্য আমি প্রস্তুত ছিলাম না। কিন্তু জীবন সবকিছু, সবার জীবন সমানভাবে চলে না। তো যাই হোক, আমি তাই আপনারা দেখতে পাচ্ছেন তাই। তো আর কি বলবো? আব্দুল বাশার ভাই জিজ্ঞাসা করছেন কিতা খবর ভাই? বালা আছি, থ্যাংক ইউ। অপু মজুমদার বলছেন, আমি বাস্তববাদী। আমি বাস্তববাদী কিনা জানি না, চেষ্টা করি। কারণ এতে হয় কি, নিজের সাথে নিজের প্রতারণা করতে হয় না। অনেক স্বচ্ছ থাকা যায়, সুন্দর থাকা যায়। আচ্ছা, আমরা তাহলে একটা কমেন্ট পড়ি। জামিল আহমেদ বলছেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। এই যে সাম্প্রদায়িক চিন্তাভাবনা, অথচ ইসলামের খেদমত এই বাংলাদেশে আওয়ামী লীগই বেশি করছে। এটা আপনি মানেন অথবা না মানেন। মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, কিন্তু নাস্তিক ইউনুসকে সরকার প্রধান রেখে তাকে নবী বানানো যায়। একে অনন্ত জিজ্ঞেস করেছেন, আমি কেমন আছি? আমি ভালো আছি। একটু ডাউন, মানে আপস অ্যান্ড ডাউন থাকে জীবনে, মানে নেতিবাচক না আর কি। শারীরিক দিক থেকে একটু কাহিল, এমনি আর কি। এমনি কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ভালো আছি, সত্য কথা এটাই। যে কুমার বলছেন, আমি একটু কথা বলতে চাই আমার প্রিয় মানুষটার সাথে। আপনার কোন প্রিয় মানুষ? আপনি যদি আমাকে বোঝায় থাকেন তাহলে আজকে আর অতিথিদের মানে যুক্ত হয়ে কথা বলার লিঙ্ক ছিল, সেটা আমি এখন আর কন্টিনিউ করছি না। ওকে, আমরা তাহলে শেষ করি। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে ছিলেন, এবং এই ভিডিওটি শেষ করার আগে আগে আপনারা শেয়ার করতে পারেন, ইশতেহার থেকে ঘুরে আসতে পারেন। অনেক ভালো থাকবেন। শুভরাত্রি। দেখা হবে সামনের রবিবার বাংলাদেশ সময় রাত 10টায় এই প্রশ্নোত্তর পর্ব, মানে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব 2-এ। আজকেরটা প্রথম পর্ব। প্রতি সপ্তাহে আপনাদের ইমেল আমি দেখাবো না, আপনাদের ব্যক্তিগত মেসেজও আমি দেখাবো না। আমি জাস্ট সেখান থেকে নোট নিয়ে সামনের সপ্তাহে বসবো। আজকে প্রথম পর্ব হিসাবে অনেক নোট নেওয়া হয়নি, কিন্তু কিছু কিছু প্রশ্ন মাথায় ছিল, সেখান থেকে বলার চেষ্টা করেছি। এবং
অন্যান্য সময় তো লাইভ আছেই, যেমন বৃহস্পতিবারে আমাদের সবারই প্রিয় শেখ ফরিদ ভাইয়ের সাথে দেশ ও দশের কথার পর্বগুলো আপনারা অনেক জনপ্রিয় করেছেন। আর ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর পর্ব এটি আর কন্টিনিউ করব না। মানে আমি কোনো ধর্ম নিয়ে ধর্ম বা কোনো মানে ফান্ডামেন্টাল জায়গায়, সেটা হতে পারে যে ধরুন ভারতীয়দের কাছে জাতীয়তাবাদ অনেক গুরুত্বপূর্ণ, সেই জায়গায় আমি আঘাত দেব না। কোনো জাতিগোষ্ঠী, এমনকি পাকিস্তানকে নিয়েও, পাকিস্তানকে আমিও পছন্দ করি, দেশ পাকিস্তানকে, কিন্তু কেন যেন মানে আমি জানি না, আমার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন। মানে তো ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর পর্বটি আমি আর কন্টিনিউ করব না। মাসুদ ভাই তিনি তার মতো করে এটা কন্টিনিউ করবেন আশা করি। যারা ধর্মে বিশ্বাস করছেন না তাদের প্রতি আমার ভালোবাসা রয়েছে, আবার যারা ধর্মে বিশ্বাস করেন তাদের প্রতি আমার ভালোবাসা রয়েছে। তো আমি কারোরই শত্রু নই, এবং রাজনৈতিকভাবে আমি ততটাই তীক্ষ্ণ থাকবো যতটা অতীত ছিলাম। রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের গণমানুষের ভাগ্য নির্ধারণ করে। অধিকারহীন মানুষের অধিকার রাজনীতিবিদরা দিতে পারেন, সুতরাং রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের দেশে সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাতে আমি অনেক বেশি ভোকাল থাকবো। তাতে আমার প্রতিপক্ষ জামাত ইসলাম হোক, ইউনুস হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে হোক না কেন, চেষ্টা করবো সততার জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় জিনিসগুলো ডিল করার। অনেক ধন্যবাদ আপনাদের প্রতি ভালোবাসা, আপনারা পাশে আছেন বলেই আমি মানে এমনিতে ব্যক্তি জীবনে 1 ঘন্টা সময় বের করা আমার জন্য আসলেই খুব কঠিন, কিন্তু অ্যাক্টিভিজমে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আমি করে যাচ্ছি। ব্যক্তিগত জীবনে চড়াই উতরাই, পড়াশোনা, কাজকর্ম, অনেক কিছুর মধ্যে তারপরেও ঠিক সময় কোনো না কোনোভাবে বের করে নিই, এবং ভবিষ্যতে বের করে নেব। আপনাদের সাথে থাকবো যতক্ষণ না আপনারা আমাকে ছেড়ে যাচ্ছেন।